হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলি স্পেশালসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি করাচি বিফ বিরিয়ানি রেসিপি। আশা করি আজকের বিফ বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করার আগে প্রথমে আপনাদেরকে আরও একটা কথা মনে করিয়ে দিতে চাই, যারা আমার রেসিপিগুলো দেখেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ নিচ থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। যখনই আমি কোনো রেসিপি শেয়ার করব তখনই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মোবাইলে সবার আগে। তো এবার চলুন দেখে নেওয়া যাক কী কী ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি আমি করাচি বিফ বিরিয়ানি রান্না করার জন্য। তো আমি এখানে নিয়ে নিয়েছি হাড়সহ গরুর মাংস 1.5 কেজি, তারপর 3 কাপ বাসমতি চাল, নিয়ে নিয়েছি বড় সাইজের একটা অনিয়ন, তারপর নিয়ে নিয়েছি 1.5 চামচ করে আদা রসুনের পেস্ট, তারপর নিয়ে নিয়েছি টমেটো কেচাপ, তারপর নিয়ে নিয়েছি এখানে দুধ ব্যবহার করেছি আমি যেহেতু আমার ঘরে ইয়োগার্ট ছিল না, আর নিয়ে নিয়েছি হাফ লেবু, মানে একটা লেবু থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি জিরা পাউডার, ধনিয়া পাউডার, এই সমস্ত উপকরণ। আর গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি, শাহি এলাচি, গোলমরিচ, এই সমস্ত উপকরণগুলো। তো যাই হোক, আমি এই কথা বলতে বলতে আপনাদের সাথে রান্না অলরেডি আমি শুরু করে দিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছিলাম তেল, তারপর আমি দিয়ে দিয়েছি একটু লবণ আমার স্বাদ অনুযায়ী, তারপর আমি পেঁয়াজ থেকে অর্ধেকটা পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ভাজা হতে হতে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো পেঁয়াজের সাথে ভাজলে স্মেলটা একটু সুন্দর আসে, তো এই জন্য আমি গরম মশলা, গোটা গরম মশলা যেটা বলতে বোঝায়, সেই সমস্ত গোটা গরম মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই গোটা গরম মশলাগুলোকে আমি পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে তুলব, যেন স্মেলটা একটু সুন্দর করে বের হয়। আর যখন দেখব সুন্দর একটা স্মেল বের হয়েছে তখনই আমি আদা রসুনের পেস্ট এবং অন্যান্য মশলাগুলো একে একে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। আর মশলা দেওয়ার সময় একটু লক্ষ্য রাখতে হবে যেন মশলাটা নিচ থেকে লেগে না যায় পাতিলের মধ্যে, সেজন্য একটু নাড়াচাড়া দিতে হবে ঘন ঘন। তো আমি এরই মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি আদা রসুনগুলোকে, আর এর পর আমি অন্যান্য মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরা পাউডার, ধনিয়া পাউডার, তারপর একটু একটু কম হয়েছিল এই জন্য আর একটু বেশি বেশি করে দিচ্ছি, এই জন্য ডাবল ডাবল টাইম দেখা যাচ্ছে। তো তারপর আমি দিয়ে দিব টমেটো কেচাপ, তারপর দিয়ে দিব হচ্ছে লেবু আর একটু দুধ, দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভুনা ভুনা করব। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। আপনারা টমেটো কেচাপ বাসায়ও বানাতে পারেন, তবে আমি অন্য সময় একটা রেসিপিতে শেয়ার করব টমেটো কেচাপ বানানোর জন্য। অনেকে অনেক অন্যান্য ভাইয়ার আপুরা শেয়ার করেছেন, তো তাদের রেসিপি থেকে দেখে আসতে পারেন। সবাই তো একই, আসলে এক একজন এক একভাবে বানায়, বাট রেসিপিটা শিখে রাখলে ভালো। তো যাই হোক, আমি সবগুলো মশলাকে এই যে এখন দেখা যাচ্ছে যে আমি দুধ দিয়ে দিলাম, যেহেতু আমি আগেই বলেছি আমার ঘরে ইয়োগার্ট ছিল না, প্লেন ইয়োগার্ট, তো আমি প্লেন ইয়োগার্টের বদলে দুধ আর লেবু চিপে দিলাম, তো এটাই ইয়োগার্টের মতো কাজ করবে। তো এখন আমি মশলাটাকে ভালো করে ভুনা ভুনা করব, আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা প্রয়োজন মনে করেন যে পানি দেওয়ার, এখানে পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি যেহেতু দুধ ব্যবহার করেছি, তো এই দুধের সাথেই মশলাটা ভালো করে ভুনা ভুনা হয়ে যাবে। যখন তেল উপরে ভেসে উঠবে তখনই আমি ধুয়ে রাখা মাংসগুলোকে এর সাথে অ্যাড করে দিব। আর সবসময় মনে রাখবেন যে কোনো তরকারি রান্না করার সময় মাছ মাংস যেটাই হোক না কেন, মশলাটা যত বেশি ভুনা ভুনা হবে, মানে যত বেশি জাল দেওয়া হবে, তত বেশি তরকারির স্বাদটাও বেড়ে যাবে। তো সবসময় মনে রাখবেন মশলাটাকে ভালো করে একটু ভুনা ভুনা করে নেওয়ার জন্য। এই তো দেখতে পাচ্ছেন আমার হাঁড়ির মশলার যে তেলগুলো উপরে ভেসে উঠেছে, এখন বোঝা যাচ্ছে যে মশলাটা ভালো করে জাল দেওয়া হয়ে গিয়েছে আর ফ্লেভারটাও খুব সুন্দর বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব মাংসগুলোকে। তো এই তো আমি একে একে মাংসগুলোকে একটু হাত দিয়ে তুলে তুলে দিচ্ছিলাম, তো সেটা আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন। আর মাংসগুলোকে দিয়ে আমি মশলার সাথে এমনভাবে নাড়াচাড়া করব, তারপর আমি জালটা একটু বাড়িয়ে রেখে তারপর পরবর্তীতে জালটা একটু কমিয়ে দিব। আর এই যে মাংসর সাইজটা আমি ঠিক এইরকম করেছি, আপনারা চাইলে বেশি কম বড় কিংবা ছোট করতে পারেন। আমি যেহেতু একটু ছোট করেছি, ছোট করলে তেহারি তেহারির মতো লাগে, তো ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো আমি এত বেশি ছোট করি নাই, মিডিয়াম সাইজ রেখেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কাটবেন। এটা অলরেডি কাটাই ছিল, তো যে কয়েকটা পিস একটু বড় বড় ছিল সেগুলোকে আমি একটু ছোট করে নিয়েছি জাস্ট অ্যাডজাস্ট হওয়ার
জন্য। তো অনেক সময় দেখা যায় যে দোকান থেকে কেটে নিয়ে আসে বড় বড় টুকরা থাকে, আবার ছোট ছোট টুকরা থাকে, তখন যেন কেমন লাগে, হাঁড়িতে নাড়াচাড়া করে বেশি একটা আরাম পাওয়া যায় না। এজন্য আমি সবগুলো মাংসকে সমানভাবে মানে টুকরো করে কাটার চেষ্টা করি আর কি, মানে রাখার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন হাঁড়ির নিচটাতে একটু লেগে লেগে যাচ্ছিল, তো এই পর্যায়ে আমি জালটাকে একটু কমিয়ে দিব। তখন দেখা যাবে যে মাংস থেকে অলরেডি পানি উঠে এসেছে। আর একটু নাড়াচাড়া দেওয়ার আগেই, মানে যখন আমি জালটাকে কমিয়ে দিব, তখনই আমি এই শানের যে মশলাটা, সেটা আমি এর আগে একবার ব্যবহার করেছি, তো অর্ধেকটা ছিল, আমি অর্ধেকটাই এখন এই মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মশলা ভুনা ভুনা করার সময় দিতে পারেন, তবে আমি এখন দিলাম। এখন দিলে আমি একটু এটার ফ্লেভারটা একটু অক্ষুণ্ণ থাকে বেশি, এই জন্য আমি এখন দিলাম। তো আপনারা চাইলে মশলা ভুনা ভুনা করার সময় দিতে পারেন, এটা আপনাদের যার যার অভিরুচি। তো এখন আমি জালটাকে একটু কমিয়ে দিব, আর কতক্ষণ পর পর ঢাকনাটা খুলে খুলে নাড়াচাড়া দিতে থাকবো। এইভাবে 20 থেকে 25 মিনিট রান্না করব আমি মাংসটাকে। এই তো কয়েকবার নাড়াচাড়া দেওয়ার পর মাংসটা প্রায় হয়ে আসতেছে, তো নিচে এখনও পানি রয়ে গিয়েছে অনেকখানি। তো আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তারপর দেখবো মানে পানিগুলো শুকিয়ে আসছে কিনা, সেই পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো। তো আরও কিছুক্ষণ জাল দিয়ে নাড়াচাড়া করার পর কয়েকবার আমি ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া দেওয়ার পর এই যে ফাইনাল লুকটা ঠিক এইরকম এসেছে। এখন আমি দেখব যে তেলগুলো উপরে ভেসে ওঠার পর আমি আরও কিছু পানি দিয়ে দিব, যেহেতু মাংসটা এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন যে মাংসটা কতটা সিদ্ধ হয়ে এসেছে, ওইটার উপর ভিত্তি করে আপনারা পানি দিবেন। তো আমি আমার মানে আইডিয়ার উপর ভিত্তি করে পানি দিয়ে দিলাম। এখন পানি দেওয়ার পর আরও প্রায় 20 মিনিট রান্না করব আমি। রান্না করার পর দেখব মাংসটা যখন নরম হয়ে গিয়েছে, তখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর ওই পর্যায়ে মাংসটাকে আরও বেশি ভুনা ভুনা করব। আর যদি আলু দিতে চান, তখন আমি পরবর্তীতে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। আর অপর পাশে চুলাতে আমি এখন পোলাওটা রান্না করে নিব, মানে বিরিয়ানির যে রাইসটা সেটা। এটা রান্না করার জন্য এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তেল আর কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। জাস্ট আমি পোলাওর মতো করে রান্না করব আর কি, এই জন্য এখানে পেঁয়াজ দেওয়ার কোনো দরকার ছিল না তারপরও। আর আপনারা চাইলে যদি বেরেস্তা আগে বানানো না থাকে, তাহলে পোলাওর পাতিলের মধ্যে কিংবা মাংস রান্নার আগেই সেই একই পাতিলে বেরেস্তাটা ভেজে নিয়ে তারপর ওই পাতিলের মধ্যে মাংসটাকে কষাতে পারেন। তো আমার যেহেতু আগে বেরেস্তাটা ভাজা ছিল, এই জন্য আমি আর এখানে বেরেস্তা ভাজাটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, আমি এখানে চাল ধুয়ে রেখেছিলাম আর সাথে রেখেছিলাম কাঁচামরিচ, আমার গাছের কাঁচামরিচ গত বছরের। তো সেটা ডিপ ফ্রিজে ছিল, সেটাই আমি এখন যে চালের সাথে দিয়ে দিলাম একসাথে। যখন দেখলাম যে পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়েছে, কালার চেঞ্জ হয় নাই, মোটামুটি হালকা ব্রাউন হয়েছিল, তখনই আমি লবণ তেল দিয়ে দিয়েছিলাম সাথে। তো ওই সাথে এখন আমি চালগুলোকে নাড়াচাড়া দিব, একটু ভাজা ভাজা করব। ভালো মতো ভাজা ভাজা করে আমি 3 কাপের মধ্যে 6 কাপের মতো পানি দিব। এখানে 6 কাপ পানি দিয়ে তারপর আমি আমার আন্দাজ মতো দিয়েছি, কারণ আমি যেহেতু সবসময় রান্না করি, আমার একটা আর্ট হয়ে গিয়েছে। তো যারা নতুন তারা অবশ্যই মেপে মেপে দিবেন পানিটা, কারণ এখানে পানির কিন্তু কম বেশি হয়ে গেলে তখন কিন্তু বিরিয়ানিটা পারফেক্টভাবে হবে না, মানে বিরিয়ানিটা ঝরঝরে হবে না। আর এই যে অপর পাশে আমি দ্বিতীয় ধাপে পানি দেওয়ার পর মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি একটু চামচ দিয়ে খোঁচা দিয়ে দেখালাম, অনেকে কাঁটা চামচ দিয়ে খোঁচা দিয়ে দেখায়, বাট আমি বড় চামচ দিয়ে খোঁচা দিলাম, কারণ বোঝাই যাচ্ছে যে মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তখন মাংসটার তেলগুলো উপরে ভেসে উঠবে। আর এই পর্যায়ে যে এতক্ষণে আমার রাইসটাও রান্না হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি কিছু বাদাম দিয়ে দিয়েছি উপরে। আপনারা চাইলে কিশমিশ বাদাম যে কোনো কিছু দিতে পারেন, এটা আসলে অপশনাল। আর এটা আমি এমনি আমার খুশি মতো দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি চালটাকে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, এখন আমি ঢেকে রেখে দিব। আর এই যে মাংসটা দেখেন ঠান্ডা হওয়ার পর তেলগুলো কি সুন্দর উপরে ভেসে উঠেছে, পুরোটা ঠান্ডা হয় নাই, জাস্ট আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে এখন আমি চালটা যখন মোটামুটি মোটামুটি না ফুল ফুটে আসবে, আপনারা রাইসটা একটা দেখলেই বুঝতে পারবেন যে রাইসটা ফুটেছে কিনা। তখনই আমরা কি করব, এই যে
মাংসটুকু মানে ভুনা হয়ে যাওয়া মাংসগুলোকে এই যে রাইসের সাথে অ্যাড করে দিব। আপনারা চাইলে এত রাইস যদি একসাথে না মেলাতে পারেন, অনেক সময় এটা তো 3 কাপ মাত্র চাল, আর হাঁড়িটা আমার বড়ই আছে, আর আমি সবসময় একটু বড় হাঁড়িতে রান্না করতে পছন্দ করি। তো যাই হোক, তাহলে আপনারা কি করবেন, অর্ধেকটা রাইস তুলে রেখে তারপর বাকি অর্ধেকটা এভাবে আস্তে আস্তে করে মিলিয়ে নেবেন, তখন রাইসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি যেহেতু বড় হাঁড়িতে নিয়েছি আর আমার তেমন সমস্যা হয় নাই, তো রাইসগুলো মোটামুটি ঝরঝরেই ছিল। এই তো হয়ে গেল সুস্বাদু করাচি বিফ বিরিয়ানি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন যে আমার আজকের করাচি বিফ বিরিয়ানি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান অতি সহজেই। তো আজ আর না, আবার দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।